ডিয়ার স্টুডেন্টস, আজ আমরা তোমাদেরকে কারশফের সূত্র নিয়ে আলোচনা করব। তো প্রথমে বলি, আমরা ইতিমধ্যে ওহমের সূত্র আলোচনা করেছি বা ওহমের সূত্র জেনে গেছি। তো ওহম সূত্র সবসময় বর্তনী যখন একটু জটিল হয়ে যায় তখন ওহম সূত্র দিয়ে আমরা বিশ্লেষণ করতে পারি না। সেক্ষেত্রে আরও অন্য ধরনের সূত্র প্রয়োগ করতে হয়, যেমন তারই মধ্যে এক ধরনের সূত্র হলো কারশফের সূত্র। তো কারশফের সূত্রের দুটো ভাগ আছে। একটা হচ্ছে প্রথম সূত্র বা যাকে বলা হয় কারশফস কারেন্ট ল, কেসিএল। আরেকটা হচ্ছে দ্বিতীয় সূত্র বা কারশফস ভোল্টেজ ল, কেভিএল। প্রথম সূত্র কি বলছে? প্রথম সূত্র বলছে যে বর্তনীর কোনো মেরুতে সমস্ত প্রবাহ মাত্রার বীজগাণিতিক যোগফল শূন্য। That means the algebraic sum of all the currents meeting at a junction is always zero. কিরকম না, আমরা যদি একটা বর্তনী আলোচনা করি, মনে করে এটা একটা বর্তনীর অংশ, এইটি হচ্ছে একটা মেরু বা জাংশন। চারটি রোধ আছে, R1, R2, R3, R4। এখানে যে প্রবাহ মাত্রা প্রবেশ করছে মনে করো I1, এখানে প্রবেশ করছে I2, এখানে বেরিয়ে যাচ্ছে I3, এখানে বেরিয়ে যাচ্ছে I4। তো বীজগাণিতিক সমষ্টি করতে গেলে প্রপার সাইন দিতে হবে। কিরকম না, যেগুলো প্রবেশ করছে সেগুলোকে যদি আমরা প্লাস ধরি বা ধনাত্মক ধরি, এবং যেগুলো বেরিয়ে যাচ্ছে সেগুলোকে যদি আমরা ঋণাত্মক ধরি বা মাইনাস ধরি, তাহলে কারশফের প্রথম সূত্র বলছে যে ও মেরুতে সমস্ত প্রবাহ মাত্রার বীজগাণিতিক যোগফল শূন্য। তার মানে প্লাস I1 প্লাস I2 মাইনাস I3 মাইনাস I4 ইকুয়াল টু 0, বা I1 প্লাস I2 সমান মাইনাস I3 প্লাস I4। এটা হচ্ছে কারশফের প্রথম সূত্রের গাণিতিক রূপ। এই সূত্রটা একটা নীতির উপর নির্ভর করছে বা একটা নীতি মেনে চলে। নীতিটা কি না, নীতিটা হলো আধানের সংরক্ষণ নীতি বা প্রিন্সিপাল অফ কনজারভেশন অফ চার্জ। কিরকম না, ধরি টি সময় ব্যাপী এই প্রবাহ মাত্রা চলেছে। তো যদি টি সময় পর্যন্ত আমরা হিসেব করি, তাহলে টি সময়ে এখানে যে কারেন্টটা গেছে বা যে আধানটা গেছে সেটাকে যদি আমরা Q1 ধরি, এখানে যে আধানটা প্রবেশ করছে সেটা যদি Q2 ধরি, এখানে যে আধানটা বেরিয়ে গেছে সেটা যদি Q3 ধরি, আর এটাই যে আধান বেরিয়ে গেছে সেটা যদি Q4 ধরি, তাহলে আমরা দেখতেই পারি যে এই ইকুয়েশনটাকে যদি আমরা টি দিয়ে গুণ করি তাহলে কি পাবো? I1 গুণিত টি প্লাস I2 গুণিত টি ইকুয়াল টু I3 গুণিত টি প্লাস I4 গুণিত টি। অর্থাৎ I1 টি মানে হচ্ছে Q1, তার মানে Q1 আধান প্রবেশ করেছে, I2 টি হচ্ছে Q2, I3 টি মানে হচ্ছে টি সময়ে যে পরিমাণ আধান এখান দিয়ে বেরিয়ে গেছে, আর I4 গুণিত টিটা হচ্ছে Q4 পরিমাণ আধান এখান দিয়ে বেরিয়ে গেছে। তার মানে কি দেখলাম না, টি সময়ে এখানে যে মোট আধান প্রবেশ করছে সেগুলো Q1 প্লাস Q2, আর যে মোট আধান বেরিয়ে গেছে Q3 প্লাস Q4। অর্থাৎ যে পরিমাণ আধান প্রবেশ করেছে ও মেরুতে সেই পরিমাণ আধানই বেরিয়ে গেছে। অর্থাৎ আধান এখানে সঞ্চিত থাকতে পারে না। এটাই হচ্ছে আধানের সংরক্ষণ নীতি। তো কারশফের প্রথম সূত্র তাহলে হয়ে গেল, এবং তার নীতিটা কি হলো? আধানের সংরক্ষণ নীতি। এবার আমরা আলোচনা করব কারশফের দ্বিতীয় সূত্র, যাকে বলা হয় কারশফস ভোল্টেজ ল। দ্বিতীয় সূত্র আমরা আলোচনা করি, এটার আরেক নাম হচ্ছে কেভিএল, অর্থাৎ কারশফস ভোল্টেজ ল। কারশফের ভোল্টেজ ল বলছে বা দ্বিতীয় সূত্র বলছে যে কোনো বদ্ধ লুপে, বর্তনীর কোনো বদ্ধ লুপে বিভিন্ন রোধে বিভব পতনগুলির বীজগাণিতিক সমষ্টি ওই বর্তনীতে ক্রিয়ারত ব্যাটারির তড়িৎচালক বলের বীজগাণিতিক সমষ্টির সমান। অর্থাৎ আমরা যদি একটা বর্তনী আঁকি,
তাহলে ধরো এরকম একটা বর্তনী আছে, এখানে একটা ব্যাটারি আছে যার ইএমএফ E1, উপরটা প্লাস নিচটা মাইনাস, এটা E2 প্লাস মাইনাস, এটা E3 প্লাস মাইনাস। এখানে একটা রোধ আছে R1, এখানে R2, এখানে R3, এখানে R4, আর এখানে হচ্ছে R5। তো ধরা যাক এই E1 থেকে যে প্রবাহ মাত্রাটা বেরোচ্ছে সেটা মনে করো I1, এই বর্তনীতে এই ব্রাঞ্চে কারেন্ট মনে করো I2, এই ব্রাঞ্চে কারেন্ট হচ্ছে I3। এটার নাম দিলাম A B C D E F। তো এই বর্তনীতে আমরা তিনখানা বদ্ধ লুপ কল্পনা করতে পারি। একটা লুপ হচ্ছে A B E F A, আরেকটা লুপ হচ্ছে B C D E B, আরেকটা হচ্ছে বদ্ধ লুপ হচ্ছে A C D F A। আমরা যে কোনো একটা বদ্ধ লুপে কারশফের দ্বিতীয় সূত্রকে প্রয়োগ করে দেখব যে কেমন ভাবে আমরা কারশফের দ্বিতীয় সূত্র প্রয়োগ করে সমীকরণ নিয়ে আসতে পারি। তো যদি আমরা A B E F A এই বদ্ধ লুপে আমরা যদি KVL অর্থাৎ কারশফের দ্বিতীয় সূত্র প্রয়োগ করি তাহলে কি পাবো? কি পাচ্ছি? এখানে আইআর ড্রপ অর্থাৎ কারেন্ট গুণিত রেজিস্ট্যান্স অর্থাৎ বিভব পতন কত হবে না I1 R1। কিন্তু লক্ষ্য রাখতে হবে যে বীজগাণিতিক সমষ্টি মানে প্রপার সাইন চেন। তো খেয়াল রাখতে হবে প্রবাহ মাত্রার আমরা যদি একটা নির্দিষ্ট ক্রমে হাঁটি, ধরো A B E F A এই ক্রমটা আমি হাঁটলাম, তারপরে এই দিকে গেলে আমরা ধনাত্মক ধরবো, আর যদি কারেন্টের বিপরীত দিকে যায় তাহলে ঋণাত্মক ধরবো। তাহলে যেহেতু R1 রোধের প্রবাহ মাত্রা এই দিকে যাচ্ছে তাহলে এখানে ধনাত্মক ধরবো, তাহলে লিখবো প্লাস I1 R1। এখানে দেখো কারেন্টটা উপর থেকে নিচে নামছে তাহলে এখানেও ধনাত্মক প্লাস I2 R2। আর কোথায় আইআর ড্রপ পাবো? এইখানে পাবো। এখানে প্রবাহ মাত্রা কিন্তু I1ই হবে, কারণ এই বর্তনীতে একটাই প্রবাহ মাত্রা এইখান থেকে এখান পর্যন্ত, তাহলে প্লাস I1 R5 ইকুয়াল টু এই বর্তনীতে যে ব্যাটারিগুলো কাজ করছে তাদের বীজগাণিতিক, তাদের ইএমএফ এর বীজগাণিতিক সমষ্টি। তাহলে এই দিকে কারেন্ট যারা পাঠাচ্ছে তাদেরকে ধরবো, তাদের ইএমএফটা হবে ধনাত্মক, আর তার বিপরীত দিকে যারা কারেন্ট পাঠাতে চায় তারা হবে ঋণাত্মক। আমরা জানি ব্যাটারি সবসময় পজিটিভ থেকে কারেন্ট বের, তাহলে এইটা সব এই দিকেই বেরোতে চাইছে, তাই এটা হবে প্লাস U1। কিন্তু এই বর্তনীটা এই ব্যাটারিটা বিপরীত দিকে কারেন্ট পাঠাতে চাইছে, তাহলে মাইনাস E2। তাহলে ইকুয়েশনটা কি দাঁড়াবে না I1 R1 প্লাস I2 R2 প্লাস I1 R5 ইকুয়াল টু E1 মাইনাস E2। এরকম ভাবে আমরা এই বদ্ধ লুপেও KVL প্রয়োগ করে ইকুয়েশন পাবো, এই বদ্ধ লুপেও KVL প্রয়োগ করে ইকুয়েশন পাবো। এটা কোন নীতির উপর নির্ভর করছে? হ্যাঁ, এটা শক্তির এই কারশফের দ্বিতীয় সূত্রটা শক্তির সংরক্ষণ নীতির উপর নির্ভরশীল, বা এটা শক্তি সংরক্ষণ সূত্র মেনে চলে। তাহলে আজকে আমরা কারশফের প্রথম সূত্র দ্বিতীয় সূত্র প্রয়োগ করলাম। এরপরে আমরা দেখব যে এইগুলোকে অ্যাপ্লাই করে কি করে একটা জটিল বর্তনীকে আমরা বিশ্লেষণ করতে পারি, তার একটা আমরা প্রবলেমস বা নিউমেরিক্যালস একটা করে দেব। এখন আমরা কারশফের প্রথম সূত্র এবং দ্বিতীয় সূত্র জেনে গেছি। এখন এই সূত্র দুটি প্রয়োগ করে আমরা কিভাবে বর্তনীতে বিভিন্নভাবে সমস্যা সমাধান করা যায় সেটা আলোচনা করব। তো একটা বর্তনী আমরা ধরে নিচ্ছি, ধরি এইটা একটা বর্তনী,
এটা একটা বর্তনী, যার এখানে একটা ব্যাটারি আছে 10 ভোল্টের, এখানে আছে একটা ব্যাটারি 30 ভোল্টের, আর 3খানা রোধ আছে। এই রোধটার মান মনে করো 100 ওহম, এইটা মনে করো 150 ওহম, এইটা মনে করো 200 ওহম। তাহলে আমরা কি করব, বর্তনীতে বিশ্লেষণ করে বিভিন্ন ব্রাঞ্চে কতটা পরিমাণ প্রবাহ মাত্রা যাচ্ছে সেটা হিসেব করব। তো ধরা যাক এখান থেকে যে প্রবাহ মাত্রা বেরোলো সেটা হচ্ছে আই, তার মধ্যে এই দিকে যেটা গেছে সেটা হচ্ছে I1, আর এই দিকে যেটা গেছে সেটা হচ্ছে I2। তাহলে আমাদেরকে এখন বার করতে হবে I সমান কত, I1 সমান কত এবং I2 সমান কত। অর্থাৎ বর্তনীটিকে আমাদেরকে বিশ্লেষণ করতে হবে। তো ফার্স্টে আমরা বর্তনীতে নাম A B C D E F। তো এখানে B একটা মেরুবিন্দু বা জাংশন পয়েন্ট। তো বি বিন্দুতে বা বি মেরুবিন্দুতে কারশফের প্রথম সূত্র অর্থাৎ কারশফস কারেন্ট ল প্রয়োগ করে পাই। কি পাচ্ছি না, দেখো এখানে আই কারেন্টটা প্রবেশ করেছে অর্থাৎ প্লাস আই I1 আর I2 বেরিয়ে গেছে, তাহলে এটা হচ্ছে মাইনাস I1 মাইনাস I2 ইকুয়াল টু 0, বা I ইকুয়াল টু I1 প্লাস I2। এটা কারশফের কারেন্ট সূত্র থেকে পেয়ে গেলাম। এরপর আমরা I1 I2 এই তিনটিকে বার করতে গেলে কারশফের দ্বিতীয় সূত্র এবার প্রয়োগ করি। তো AB EFA এই বদ্ধ লুপে KVL প্রয়োগ করে পাই। কি পাচ্ছি দেখো, এখানে পাচ্ছি 100 গুণিত I প্লাস 100I প্লাস 200 গুণিত I2, তাহলে এখানে প্লাস এখানে প্লাস সমানই ওই দিকেই দেখো ব্যাটারিটা কারেন্ট পাঠাতে চেয়েছি, তাহলে সমান 10। এটাকে আমরা সিম্পলিফাই করি, তাহলে 10 গুণিত I এর জায়গায় এগুলো একটা করে 0 আমরা কেটে দিই, তাহলে 10 গুণিত I মিনস কত I1 প্লাস I2, তাহলে 10 ইন্টু I1 প্লাস I2 প্লাস 20 I2 ইকুয়াল টু 1, বা 10 I1 প্লাস 30 I2, 10 I1 প্লাস 30 I2 ইকুয়াল টু 1। এটা একটা ইকুয়েশন। আবার আমরা যদি BCDEB, তাহলে আমরা উপরটা মুছে দিই। যদি আমরা এই ইকুয়েশনটা আমরা অলরেডি পেয়েছি, এবারে BCDEB এই বদ্ধ লুপে আমরা যদি KVL প্রয়োগ করি তাহলে কি পাবো না, দেখো এই ক্রমটা যদি আমরা ধনাত্মক ধরি অর্থাৎ রাইট হ্যান্ড সাইডটা, তাহলে 150 I1 150 I1, এখানে আছে দেখো মাইনাস 200 I2। কেন না, I2টা উপর থেকে নিচে নামছে, আমি কিন্তু নিচ থেকে উপরে যাচ্ছি, তাহলে আমি বিপরীত দিকে যাচ্ছি, সমান মাইনাস 30, কারণ এই ভোল্টেজটা বা এই ব্যাটারিটা উল্টো দিকে কারেন্ট পাঠাচ্ছে। তার মানে আমরা যদি এখানে 10 কে দিয়ে ভাগ করে দিই, তাহলে 15 I1 মাইনাস 20 I2 ইকুয়াল টু -3। এখন 1 আর 2 দুটো সমীকরণ পেয়েছি। তো এই সমীকরণ দুটোকে সমাধান করলে আমরা কি পাবো না, I1 I2 মান পেয়ে যাবো। ঠিক আছে, তো যাই হোক এরকম ভাবে আমরা সমাধান করতে পারি। তো দেখা যাক, তাহলে এটাকে যদি আমরা 2 দিয়ে গুণ করি
আর এটাকে যদি 3 দিয়ে গুণ করি, দেখো এটাকে 2 দিয়ে গুণ করলে কত পাচ্ছি না 20i1 প্লাস 60i2 সমান 2, আর এটাকে 3 দিয়ে গুণ করলে পাচ্ছি কত না 45i1 মাইনাস 60i2 ইকুয়াল টু -9। তাহলে আমরা কি পাচ্ছি না এই দুটোকে যোগ করে দাও, এটা কেটে গেল, তাহলে কত হলো না 65i1 ইকুয়াল টু -7 বা i1 ইকুয়াল টু -7/65 অ্যাম্পিয়ার। ঠিক একইভাবে i2 কত পাবো না, তাহলে যে কোনো একটা ইকুয়েশন i2 কে বসিয়ে দাও, i1 এর মান বসিয়ে দাও, তাহলে i2 পেয়ে যাবে। তাহলে যদি আমরা এটাতে বসাই তাহলে কত হচ্ছে না 15 ইন্টু -7/65 মাইনাস 20i2 দিস ইজ ইকুয়াল টু -3। তো এখান থেকে ক্যালকুলেশন করে আমরা i2 এর ভ্যালু পেয়ে যাব। i1 এবং i2 এর মান পেয়ে গেলে আমরা দেখতে পেয়েছি i সমান i1 প্লাস i2, তাহলে i1 i2 পেয়ে গেলে আমরা iও পেয়ে যাব। তো এইভাবে আমরা কারশফের সূত্রকে প্রয়োগ করে আমরা বিভিন্ন সমস্যার সমাধান করতে পারি। এখন আমরা রোধের মান নির্ণয় কিভাবে করতে হয় সেটা আলোচনা করছি। তো আমরা জানি যে রোধ যদি 1 ওহমের থেকে কম হয় সেটাকে বলা হয় নিম্নমানের রোধ, আর 1 ওহম থেকে 1000 ওহম অর্থাৎ 1 কিলো ওহম পর্যন্ত রোধকে বলা হয় মধ্যমানের রোধ, আর 1000 ওহমের থেকে বেশি মানের রোধকে বলা হয় উচ্চমানের রোধ। তো আমরা এখানে মধ্যম মানের রোধকে কিভাবে নির্ণয় করতে হয় সেটা আলোচনা করব। তো এমনি আমরা যদি ওহম সূত্র প্রয়োগ করি তাহলে আমরা বলতেই পারি যে এখানে একটা আমি অ্যামিটার দিলাম, এই রোধের মান নির্ণয় করব। তাহলে কি করব না এর দু প্রান্তে বিভব প্রভেদ মাপার জন্য একটা ভোল্টমিটার দিলাম, দিয়ে বললাম এখানে কারেন্ট গেল I, তাহলে এই যদি ভোল্টেজ মাপে V তাহলে V সমান IR বা R সমান V/I। কিন্তু এই ভোল্টেজ বা এই কারেন্ট মাপার জন্য যে অ্যামিটার ব্যবহার করা হয়েছে আর ভোল্টেজ মাপার জন্য যে ভোল্টমিটার ব্যবহার করা হয়েছে তাদের নিজস্ব একটা রোধ আছে। তো সেই রোধগুলো এখানে হিসেবের মধ্যে চলে এসে আর এর প্রকৃত মান নির্ণয় করতে পারবে না, সামান্য ত্রুটি থেকে যাবে। তার মানে আমাদেরকে এমন পদ্ধতি তৈরি করতে হবে বা এমন কিছু সার্কিট আমাদেরকে বানাতে হবে যাতে করে অ্যামিটার বা ভোল্টমিটার অর্থাৎ সোজা কথা গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে প্রবাহ মাত্রা যেন শূন্য হয়। তো এই পদ্ধতিটাকে বলছে নাল কন্ডিশন। তো এই জন্য একটা ব্রিজ তৈরি করা হয় যেটার নাম হচ্ছে হুইটস্টোন ব্রিজ। হুইটস্টোন ব্রিজে এই নিষ্পন্দ অবস্থা বা নাল কন্ডিশনটাকে মেনটেন করা হয়। কীরকম ভাবে না, হুইটস্টোন ব্রিজ প্রকৃতপক্ষে 4টে রোধকে কাজে লাগানো হয়, তার মধ্যে একটা হবে অজানা রোধ আর 3টে হচ্ছে জানা মানের রোধ। তো ধরা যাক এরকম একটা ব্রিজ, হুইটস্টোন ব্রিজটা দেখতে প্রকৃতপক্ষে এরকম। এই রোধটার নাম P, এটা Q, এটা R, এটা S। ABCD হচ্ছে ব্রিজটার নাম। B আর D এর মধ্যে একটা গ্যালভানোমিটার লাগানো হয়, আর A আর C এর মধ্যে একটা ব্যাটারিকে লাগানো হয়, অবশ্যই কমিউটেটরের মাধ্যমে। এখানে একটা ব্যাটারির মধ্যে ব্যাটারিকে লাগানো হয়। তো এখান থেকে একটা প্রবাহ মাত্রা গেল I, সেটা এখানে মনে করো এই দিকে তার একটা অংশ হলো I1, এই দিকের অংশ হলো I2। I1 এখানে যাওয়ার পর দুটো ভাগে ভাগ হবে, এই দিকে কারেন্ট হবে IG, কারণ এটা গ্যালভানোমিটার, তাহলে গ্যালভানোমিটার দিয়ে কারেন্ট হচ্ছে IG, আর এদিকে কারেন্ট হচ্ছে ধরে নাও বাকি অংশটা I2। কিন্তু নিষ্পন্দ অবস্থায় আমরা PQRS এদের মানগুলো এমনভাবে সেটিং করব যাতে করে গ্যালভানোমিটার দিয়ে কোনো কারেন্ট না যায়। অর্থাৎ সোজা কথা আইজিটাকে আমরা করব 0। তো আইজিকে 0 করলে এই দিকে যদি কোনো কারেন্ট না যায়
তাহলে এই I1 প্রবাহ মাত্রা পুরোটাই এদিকে যাবে। তো তার মানে এদিকেও প্রবাহ মাত্রা হচ্ছে I1। তো এখন আমরা নিষ্পন্দ অবস্থার শর্তটাকে, না, নিষ্পন্দ অবস্থার শর্ত হলো P/Q = R/S। এবারে ভেবে দেখো, P, Q, R এই তিনটে আমার জানা মানের রোধ, তাহলে এস অটোমেটিক্যালি আমরা পেয়ে যাব। এখন হুইস্টন ব্রিজের নিষ্পন্দ অবস্থায় এই যে সমীকরণটা আসছে, এটা কিভাবে আসছে সেটা আমরা দেখে নিতে পারি। তো আমরা করবো কি, ABDA এই বদ্ধ লুপটাতে KVL প্রয়োগ করে পাই। কি পাচ্ছি না, দেখো এখানে রোধ হচ্ছে P, প্রবাহমাত্রা I1, তাহলে P × I1। এটা তো কারেন্ট 0, সুতরাং এখানে কোনো বিভব পতন হবে না। আবার এই দিকে দেখো, আমি এদিক থেকে যে এদিকে আসবো, তাহলে -R × I2, দিস ইজ ইকুয়াল টু কত না, এইখানে যা ব্যাটারি কাজ করছে তার ইএমএফ, এখানে কোনো ব্যাটারি কাজ করেনি, তাহলে দিস ইজ ইকুয়াল টু 0। বা P × I1 = R × I2। ঠিক আছে। আবার এখানে এই বর্তনীর প্রবাহ মাত্রাটা দেওয়া হয়নি, এই I1 এই I2 এদিকে এসে এদিকে I2টা বেরিয়ে যাবে, দিয়ে I1 আর I2 যুক্ত হয়ে এখানে আবার IB। এবারে আমরা BCDB এই বদ্ধ লুপটিতে আমরা KVL প্রয়োগ করলাম। প্রয়োগ করে কি পাবো না, এখানে দেখো I1 × Q, I1 × Q বা Q × I1, Q × I1 মাইনাস S × I2, দিস ইজ ইকুয়াল টু, এইখানে কত ব্যাটারি কাজ করছে না, কোনো ব্যাটারি নেই, তাহলে এখানকার ইএমএফ হচ্ছে 0। বা Q × I1 = S × I2, 2 নম্বর ইকুয়েশন। তাহলে আমরা যদি এই দুটো ইকুয়েশন 1 আর 2 কে যদি আমরা ডিভাইড করি, তাহলে লেফট হ্যান্ড সাইড বাই লেফট হ্যান্ড সাইড, অর্থাৎ P × I1 / Q × I1 ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড হচ্ছে R × I2 আর এ হচ্ছে S × I2। দেখো I2 I1 কেটে দাও, অতএব কি পেলাম না, P/Q = R/S। তার মানে হুইস্টন ব্রিজ যদি প্রতিমিত অবস্থায় থাকে, প্রতিমিত অবস্থা মানে কি না, গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে কোনো কারেন্ট যাবে না, তাহলে তার শর্তই হচ্ছে P/Q = R/S। এবারে এই বর্তনী সম্পর্কে আমাদের কিছু আলোচনার বিষয় আছে। কিরকম না, প্রথমেই বলি যে অজানা মানের রোধ আমরা নির্ণয় করব, অর্থাৎ S, তার মানটাকে কখনোই খুব নিম্নমানের হওয়া চলবে না। কেন না, S এর মান খুব নিম্নমানের হলে এই যে কানেক্টিং ওয়্যার অর্থাৎ সংযোগকারী তার, তাদের যে রোধ সেটাকেও আমাকে হিসেবের মধ্যে চলে আসবে বা ধরে নিতে হবে, না ধরলে আমাদের হিসেব ভুল হবে। তার মানে সেই জন্য খুব নিম্নমানের রোধ আমরা এই হুইস্টন ব্রিজ পদ্ধতিতে নির্ণয় করতে পারি না। দ্বিতীয় হচ্ছে, এই অজানা মানের রোধের মানটা খুব উচ্চ হলেও চলে না, কারণ খুব উচ্চ হলে এই রাস্তাটাতে রোধের মানটা এত হাই যে ম্যাক্সিমাম কারেন্টটা এইদিকে চলে যায়, এই বর্তনীতে কারেন্ট প্রায় যায় না বললেই চলে। তার ফলে বর্তনীটা তৌল অবস্থায় থাকুক বা না থাকুক, ব্রিজটা ব্যালেন্সড অবস্থায় থাকুক বা না থাকুক, গ্যালভানোমিটার কাটা 0 শো করবে, অর্থাৎ ব্রিজের সঠিক প্রতিমিত অবস্থা আমরা পাবো না। আর এখানে আরেকটা খুব ইম্পর্টেন্ট কথা হচ্ছে যে এর এসি আর বিডি এই দুটো বিন্দুই কিন্তু, এই বিন্দু জোড়াগুলো এরা কিন্তু কনজুগেট পয়েন্ট, অর্থাৎ এরা অনুবন্ধী বিন্দু। অর্থাৎ মানে কি না, আমরা যদি গ্যালভানোমিটারটাকে এ আর সি এর মধ্যে লাগাই আর ব্যাটারিটাকে বি আর ডি এর মধ্যে লাগাই, কোনো পার্থক্য হবে না,
অর্থাৎ যে কোনো জায়গায় আমরা লাগাতে পারি। তাহলে হুইস্টন ব্রিজ, এইভাবে আমরা হুইস্টন ব্রিজের সাহায্যে আমরা অজানা মানের রোধকে নির্ণয় করতে পারি। অবশ্যই মনে রাখতে হবে সেই অজানা মানের রোধটি হবে মধ্যম মানের, অর্থাৎ 1 ওহম থেকে 1000 ওহমের মধ্যে। এটা হচ্ছে হুইস্টন ব্রিজ। এটাকে প্রয়োগ করে আমরা বাস্তবে মিটার ব্রিজ, পোস্ট অফিস বক্স এগুলো বানিয়েছি। তো আজকে আমরা মিটার ব্রিজ নিয়ে আলোচনা করব। এটা একটা মিটার ব্রিজ, যে মিটার ব্রিজের সাহায্যে আমরা দেখব কিভাবে হুইস্টন ব্রিজের নীতিকে কাজে লাগিয়ে অজানা মানের রোধকে নির্ণয় করা যায়। তো এই মিটার ব্রিজের এই যে সেট করা আছে এই অংশগুলোকে বলছে স্টিলের প্লেট। এগুলো অ্যাকচুয়ালি এগুলোর কোনো রোধ নেই। এখানে একটা গ্যাপ থাকে বা ফাঁক থাকে যাকে বলে বাম ফাঁক, এখানে একটা গ্যাপ থাকে বা ফাঁক থাকে যাকে বলে ডান ফাঁক। এটাকে লেফট গ্যাপ, এটাকে রাইট গ্যাপ। তো এখানে ধরে নাও এখানে একটা আমি জানা মানের রোধ লাগালাম আর এইটি হচ্ছে আমার অজানা মানের রোধ, যেখানে যার মান নির্ণয় করতে হবে। এখানে একটা 100 সেন্টিমিটার বা 1 মিটারের দৈর্ঘ্যের তার থাকে, যেটা সাধারণত ম্যাঙ্গানিজ দিয়ে তৈরি, কারণ এর রোধাঙ্কর মানটা একটু বেশি। সেই জন্যে 1 মিটার তারকে ব্যবহার করা হয় বলে এর নাম হচ্ছে মিটার ব্রিজ। তো আর এখান থেকে একটা গ্যালভানোমিটারকে লাগানো হয়। এখান থেকে কমিউটেটরের সাহায্যে একটা ব্যাটারিকে কানেকশন করা হয়। তো ধরে নাও এই গ্যালভানোমিটারের সঙ্গে যে জকিটা লাগানো আছে, যে এই তীর চিহ্নটা, এই জকিটা যখন এইরকম জায়গায় নিয়ে এলাম তখন আমার গ্যালভানোমিটার কারেন্ট 0। তো ধরি এই অবস্থানে বাঁ দিক থেকে এই দৈর্ঘ্যটা হচ্ছে L, তাহলে এখান থেকে এই দৈর্ঘ্যটা হবে 100 - L। তো এখান থেকে এই অংশের রোধটাকে বলবো P, আর এখান থেকে এই অংশের রোধটাকে ধরলাম Q। তো যদি তারটার প্রতি একক দৈর্ঘ্যের রোধ হয় রো, তাহলে P সমান L গুণিত রো, আর Q সমান 100 - L গুণিত রো। তো এখন যেহেতু ব্রিজটা ব্যালেন্স আছে, তাহলে আমরা কি লিখতে পারি না, ব্যালেন্স ব্রিজের শর্ত P/Q = R/S। দেখো P/Q = R/S, বা L গুণিত রো বাই 100 - L গুণিত রো সমান R/S। অতএব S = R ইন্টু রোগুলো কেটে দাও, 100 - L/L। তো এখানে একটা স্কেল লাগানো থাকে, সেখান থেকে আমরা এলটা মেপে নেব। এল মেপে নিলে আর তো জানা মানের রোধ, তাহলে এর সমান নির্ণয় হয়ে গেল। এইভাবে আমি অজানা মানের রোধ নির্ণয় করতে পারি। এবার আমরা মনে করো এই দুটোর পজিশন অদল বদল করলাম, অর্থাৎ এসটাকে নিয়ে এলাম এখানে এলাম আর। তার সঙ্গে সঙ্গে গ্যালভানোমিটার বা ব্রিজটার যে ব্যালেন্স কন্ডিশন সেটাও নষ্ট হয়ে গেল। তো আবার কি করলাম না, জকিটাকে সরিয়ে মনে করো জকিটাকে যখন এই জায়গায় নিয়ে গেলাম তখন আবার আমি ব্রিজটা ব্যালেন্স হলো, অর্থাৎ গ্যালভানোমিটার কারেন্ট 0 দেখতে পেলাম। তো মনে করো তখন এই দৈর্ঘ্যটা হচ্ছে L1, এখান থেকে এতটা L1, তাহলে এইটা কত হবে না 100 - L1। তাহলে সেক্ষেত্রে P হবে কত না, Pটা হবে, P এর মান হবে কত, L1 গুণিত রো। Q কত না 100 - L1 গুণিত রো। তাহলে আমি যদি ব্যালেন্স কন্ডিশনটাকে লাগাই, তাহলে এখন হবে P/Q = S/R। তাহলে P/Q = S/R। P সমান কত না L1 গুণিত রো। Q সমান কত না 100 - L1 গুণিত রো সমান S/R। রোগুলো কেটে গেল, অতএব S সমান কত না R ইন্টু L1 বাই 100 - L1। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আর আমার জানা মানের রোধ, L1টা আবার স্কেল থেকে পেয়ে গেলাম। তাহলে এখানে বসিয়ে দিলে আমরা কি করবো না এস এর মান বের করে নিতে পারবো। তাহলে এইভাবে মিটার ব্রিজের সাহায্যে আমরা অজানা মানের রোধকে নির্ণয় করতে পারবো। আরেকটা পদ্ধতি আছে, সেটা হচ্ছে পোস্ট অফিস বক্স। তো ঠিক আছে, তাহলে আমরা মিটার ব্রিজটা জানা হয়ে গেল। তাহলে এইভাবে আমরা মিটার ব্রিজের সাহায্যে হুইস্টন ব্রিজের নীতিকে কাজে লাগিয়ে অজানা মানের রোধকে নির্ণয় করতে পারবো।